নজরদারি ভিত্তিক রাষ্ট্র এবং রাষ্ট্র কাঠামো তৈরি করা হয়েছে, তার পিছনে অন্যতম বিষয়টা হচ্ছে ক্ষমতায় থাকতে হবে এবং ক্ষমতা একবার গেলে সেখান থেকে আর নেমে আসার কোনো যেন সুযোগ বা ঝুঁকি সৃষ্টি না হয়, সেটাকে সেই পরিবেশটা সৃষ্টি করার জন্য রাষ্ট্র কাঠামোকে আবার দখল করে ফেলা। এবং তার জন্য যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে দলীয়করণ করে খর্ব করা। যে বিটিআরসির কথা বলা হলো, কেন সব একটা কমিশন বাংলাদেশে নাই, একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাই যেটা দলীয়করণের কারণে, পেশাগত দেউলিয়তার কারণে কর্তৃত্ববাদের হাতিয়ার হিসাবে পরিণত হয়েছে। এরকম একটা হয় নাই, এরকম একটা প্রতিষ্ঠান নাই। কাজে সার্বিকভাবে রাষ্ট্রীয় অবকাঠামোকে ক্ষমতাকে ধরে রাখার জন্য, ক্ষমতা আঁকড়ে থাকার জন্য একটি হাতিয়ার হিসেবে রূপান্তর করা হচ্ছে। এবং তার মধ্যে এবং সেই ক্ষমতাটা কী জন্য আমরা সবাই জানি, ক্ষমতাটা অপব্যবহারের মাধ্যমে দুর্নীতি করার জন্য, দুর্নীতি করার সুযোগটা সৃষ্টি করার জন্য এবং বিচারহীনতা উপভোগ করে দুর্নীতি বজায় রাখার জন্য। সেইটি হচ্ছে যেমন অর্থ পাচার সহ যত অপরাধগুলো আছে সেগুলোকে যেন বিচারহীনতা দেওয়া যায়, সৃষ্টি করা যায়, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করা এবং আইনি কাঠামোকে সাংবিধানিক অঙ্গীকারকে পদদলিত করে আইনি কাঠামোকে পরিবর্তন করে সংস্কার করে খুশি মতো বা প্রয়োজন মতো তারা এই কর্তৃত্ববাদী সরকারি অবস্থা সৃষ্টি করেছে। কিন্তু তার মধ্যে সীমাবদ্ধ ছিল না। নজরদারি বিষয়টা কেন এসছে, তার অন্যতম কারণটা হচ্ছে যে আমার ভিন্ন মতকে দমন করতে হবে। শুধু প্রতিষ্ঠান দখল করলে হবে না, মানুষের তো ক্ষমতা আছে, মানুষের ক্ষমতাটা ভিন্ন মতের মাধ্যমে প্রকাশিত হয়, বাক স্বাধীনতার মাধ্যমে, গণমাধ্যম স্বাধীনতার মাধ্যমে, এগুলোকে খর্ব করতে হবে। সেই কারণে আবার এই নজরদারির অন্যতম যে টুলসগুলো, যেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম, শুনছি, সেগুলো ব্যবহৃত হয়েছে। কাজেই আমাদের যে এই জায়গায় যেতে হবে, অবশ্যই আমরা সবাই ঢেলে সাজানোটা একটা কমন শব্দ হয়ে গেছে। সব প্রতিষ্ঠান ঢেলে, আমি বলছি, আমি প্রাতিষ্ঠানিকভাবেও সরকারের কাছে পরামর্শ দিচ্ছি, অমুক প্রতিষ্ঠান ঢেলে সাজাতে হবে, স্বাভাবিক, খুবই, এছাড়া কোনো বিকল্পও নেই। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো ঢেলে সাজানোর কোনো অর্থ হয় না। জুনায়েদ সাকি বলে গেছেন যে এনটিএলসিকে নজরদারি করার জন্য কমিশন করতে হবে, আবার আরেকটা কমিশন করে সেটিকে আবার একই দশার মধ্যে ফেলে দিয়ে সেটি করা হবে। কাজে আমি আসলে মহিউদ্দিন সাহেবের সাথে একমত, এনটিএলসির কোনো প্রয়োজন নেই, একইভাবে ডটের কোনো প্রয়োজন নেই। কারণ যেই উদ্দেশ্যে, বাস্তবে যে উদ্দেশ্যে যে কোনো রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য গোয়েন্দা সংস্থার তথ্য সংগ্রহের প্রয়োজন আছে, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বুঝতে হবে। সেটি রাষ্ট্রীয় নিরাপত্তা আর সরকারের বহুমত দমনের হাতিয়ার এক জিনিস কিন্তু না, দুটি আলাদা, সম্পূর্ণ আলাদা। কাজেই সেটাকে আমাদের বুঝতে হবে, যাতে করে আমরা এমন পরিস্থিতিতে আবার না পড়ে যাই যে একটি কর্তৃত্ববাদী সরকারের পতনের যে মাধ্যমে যারা ভবিষ্যতে রাজনৈতিক বেনিফিশিয়ারি হবেন, রাজনৈতিকভাবে তারা ক্ষমতায় যাবেন বা এখনও যারা আছেন, তাদের কাছে যদি এই সংস্কৃতিটাই যদি অব্যাহত থাকে যে আমার ক্ষমতায় থাকার জন্য, বিশেষ করে যারা পলিটিক্যাল বেনিফিশিয়ারি হবেন যখন নির্বাচন হবে, তারা যদি এই সংস্কৃতি থেকে বাইরে আসতে না পারেন, তাহলে আমরা যত প্রতিষ্ঠানের কথা বলি না কেন, আইনের কথা বলি না কেন, সেটা কিন্তু আবার একই দশা, একই আমাদের দুর্ভাগ্যের মোকাবেলা করতে হবে। কাজেই আমাদের যেই জায়গাটা পরিবর্তন দরকার, সেটা হচ্ছে যে আমাদের ছাত্র জনতার আন্দোলনের যে মৌলিক শিক্ষাটা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ, যেখানে মানুষের অধিকারের বিষয়টা সর্বাগ্রে এবং মানুষের কাছে, মানুষের কর্তৃত্বে, মানুষের রায়ে, জনগণের রায়ে, জনগণের কর্তৃত্বে এবং জনগণের কাছে জবাবদিহিতার নির্ভর একটি সরকার পরিচালিত হবে। সেই জায়গায় যাওয়ার জন্য যে প্রতিষ্ঠানগুলোকে চিরস্থায়ীভাবে, মোটামুটি চিরস্থায়ী, আমি চিরস্থায়ী শব্দটি বলছি, চিরস্থায়ীভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেগুলোকে সত্যিকার অর্থে রাষ্ট্র সংস্কারের কথাগুলো আমাদেরকে তরুণ প্রজন্ম যেটা বলছে, অত্যন্ত যৌক্তিকভাবে বলছে রাষ্ট্র সংস্কার, কিন্তু সে রাষ্ট্র সংস্কারের যে মূল উপাদানগুলো, এই প্রতিষ্ঠানগুলোকে বাস্তবেই কিন্তু ঠেলে সাজানো ছাড়া উপায় নেই। এবং তার মাধ্যমে অন্যতম যে উপাদানটা হওয়া উচিত বলে আমরা মনে করি, এই যে আড়ি পাতার সংস্কৃতি, এটা কিন্তু একটা সাময়িক বিষয় ছিল না। যেই আইনের উপর ভিত্তি করে যে আমরা শুনলাম 2001-এর পরবর্তী 2006, এই ধারাবাহিকভাবে কিন্তু এই আইন শুধুমাত্র অপব্যবহার হয়ে আসছে, শুধু তাই নয়, এগুলোকে আরও বেশি সমৃদ্ধত করার জন্য কোর্টে না আরও নতুন আইন হয়েছে। ডিএসএ থেকে সিএসএ হয়েছে, সিএসএর পর এখন পিডিপি, পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট,
ডেটা প্রোটেকশনের নামে, মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার নামে ব্যক্তিগত তথ্যের সম্পূর্ণ নজরদারি সরকারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যদিও আইনটা আমরা 4 দফা, অন্তত 4 দফা পর্যালোচনা করে আমরা ঠিকই রেখেছি, শেষ পর্যন্ত ক্ষমতা থেকে অবসরণের আগে পর্যন্ত তারা সেটা পাশ করতে পারেননি, অত্যন্ত চেষ্টা করেছিল আইনি সেটি। সেই খসড়া আইনটিও, যেটা 4 দফা সংস্কারের পরও যেই জায়গায় আছে, সেটা কিন্তু কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। একই উপাদানগুলো কিন্তু আমার রয়ে গেছে, একই উপাদানগুলো, নিবর্তনমূলক উপাদানগুলো রয়ে গেছে। তারপরে আরও আসছে, আরও আইন খসড়া আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পলিসি একটা আছে, অত্যন্ত নিবর্তনমূলক, অত্যন্ত মানবাধিকার লঙ্ঘনকারী একটি খসড়া নীতিমালা হয়েছে। এই ধরনের আরও ধারাবাহিকভাবে অনেক বেশি আইনি আরও অনেকগুলো আইনি সংস্কার এবং নীতি কাঠামোতে নিবর্তনমূলক উপাদান সৃষ্টিকারী ব্যবস্থা তারা তৈরি করছিলেন, এজেন্ডা তাদের ছিল। সেখান থেকে সরে আসার জন্য আমরা যেটি মনে করি যে মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে এমন একটা কাঠামো তৈরি করতে হবে যাতে করে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন একই সংস্কৃতির কাছে জিম্মি না হয়ে পারে, যে আমরা আবার নজরদারি ভিত্তিতে ভিত্তিক সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র কাঠামোতে ফিরে যেতে চাই। সেই অবস্থাকে প্রতিহত করার জন্য প্রয়োজনীয় যা করা দরকার সেটা আমাদেরকে সকলে সংবদ্ধভাবে করার জন্য উপাদান রাখতে হবে, চেষ্টা করতে হবে। তার মধ্যেও আমরা হয়তো একটা পরিবর্তনে যেতে পারবো। আমাদের সামনে আমাদের সম্ভাবনা প্রচুর, অভূতপূর্ব সম্ভাবনা সৃষ্টি করে দিয়েছে আমাদের ছাত্র জনতা, কিন্তু সেই সম্ভাবনা অর্জনের পথে আরও অনেক বেশি গমন চলবে, চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি।